আশা মুচকি হেসে বলল, তুমি তো কখনো আমাকে কিছুই গিফট দাও না। আমেরিকা থাকতেও দাওনি কখনো, দেশেও দাওনি। অথচ ধ্রুব কি সুন্দর সবার সাথে আমার জন্য মনে করে গিফট এনেছে। থ্যাংক ইউ ধ্রুব। ধ্রুব বসে বসে পাউরুটিতে জেলি মাখিয়ে খাচ্ছিল। আশার দিকে তাকিয়ে মুচকি হেসে ওয়েলকাম বলে আবারও খাবারে মনোযোগ দিল। আদনানের মুড অফ হয়ে গেল হঠাৎ করেই। আশা কি ধ্রুবর প্রতি ইমপ্রেস হচ্ছে? ধ্রুব কি আশাকে ইমপ্রেস করার একটা সূক্ষ্ম চাল চালছে নাকি? সোনার হরিণ হাতছাড়া হয়ে যাবে না তো ধ্রুবর জন্য? তিক্ততায় ভরে গেল আদনানের মন। আশার সামনে বারবার নিজের ইমেজ খারাপ হয়ে যাচ্ছে। কিছু একটা করতেই হবে আদনানকে ভেবে নিয়ে আদনান ঠিক করলো, আশাকে একা পেতে হবে। একা টাইম স্পেন্ড করে আশার মন অন্যদিকে ডাইভার্ট করতে হবে। একটা কাপে চা ঢালতে ঢালতে আদনান বলল, দারুণ একটা মুভি দেখবো আশা, তাড়াতাড়ি খেয়ে নাও। দুজন মিলে পুরো মুভিটা এনজয় করব। আশা বলল, না চলো ঘুরে আসি বাহিরে থেকে। আদনান বিরক্ত হলো। বাইরে গেলে কি আশাকে একান্তভাবে পাওয়া যাবে? গাধি মেয়ে, ওর প্ল্যান বানচাল করতে যাচ্ছে। আদনান মুখে হাসি ফুটিয়ে বলল, আজকে না আশা, আমার হাঁটুতে একটু ব্যথা করছে, হাঁটতে পারবো না আমি। ধ্রুব বের হয়ে যেতেই আশা জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছ ধ্রুব? ধ্রুব জবাব দিল, বাইরে যাচ্ছি, একটু ঘুরে আসি। আশা চা শেষ না করে দাঁড়িয়ে আদনানকে বলল, তুমি তাহলে রেস্ট নাও, মুভি এনজয় করো। তুমি তো হাঁটতে পারবে না, আমি ধ্রুবর সাথে ঘুরে আসি। ধ্রুব বের হয়েছে শালুকের স্কুলে যাবার উদ্দেশ্যে। স্কুলের টিচারদের সাথে দেখা করবে আর সেই সাথে শালুককে একটু কড়াকড়ি দেওয়ার জন্য বলে আসবে। আশাকে ধ্রুব বলল, আমার তো একটু কাজ আছে আশা, আমাদের স্কুলে যেতে হবে। অনেকদিন হলো স্যারদের সাথে দেখা করিনি। আশা আগ্রহী হয়ে বলল, আমার কোনো সমস্যা নেই, আমি ইন্টারেস্টেড তোমাদের স্কুলটা দেখতে। আদনানের কাছে তোমাদের স্কুলের অনেক গল্প শুনেছি, তোমরা সবাই নাকি অনেক ব্রিলিয়েন্ট ছিলে। আদনান কিছু বলার আগে আশা বের হয়ে গেল ধ্রুবর সাথে। চাইলে আদনানও যেতে পারলো না, গেলে তার মিথ্যে ধরা পড়ে যাবে যে। একটা খয়েরি রঙের টি শার্ট আর ট্রাউজার পরে ধ্রুব হাঁটতে লাগলো। আশা কিছুটা পেছন থেকে ধ্রুবকে লক্ষ্য করছে। ধ্রুবর চলাফেরা, কথাবার্তা সবকিছু তো কেমন একটা পুরুষালী ভাব আছে। সেই তুলনায় আদনানকে আশার ন্যাকা মনে হয়। পুরুষ মানুষ হবে সিংহের নেই, সারাক্ষণ কেন সে বিড়ালের মতো চলবে। আদনানকে ব্যাপারটা বলেও আশা বুঝাতে পারেনি। আশা থমকে দাঁড়ালো হঠাৎ করে। সে কি ধ্রুবর উপর দুর্বল হয়ে যাচ্ছে? এরকম তো কত ছেলেকে আশা দেখেছে। আশার তো এরকম কতগুলো বয়ফ্রেন্ড আছে আমেরিকায়, কই তাদের কারোর প্রতি তো আশা এভাবে ইমপ্রেস হয়নি। তবে ধ্রুবকে নিয়ে আশা ভাবছে কেন? ধ্রুবর সবকিছু আশার এত ভালো লাগছে কেন? শেষ ক্লাসের স্যার এসে শালুককে বলল, ধ্রুব এসেছে আজ স্কুলে। ছেলেটা ভীষণ ট্যালেন্ট। তোমার ফ্যামিলির সবাই তো আমাদের হাতেই মানুষ। সবাই তো মেধাবী শালুক, তুমি এমন কেন পড়ালেখায়? ধ্রুব, হেড স্যার সহ আমরা যতদিন তোমার ক্লাস নেই সবাইকে বিশেষভাবে বলে গেছে তোমাকে যেন একটু পড়াশোনার জন্য কড়াকড়ি দেওয়া হয়। শালুক দাঁত কিরমিরিয়ে মনে মনে বলল, তোর মাথায় 100 কাক হাগু মুতু করুক, তার ছিড়া ধ্রুব, আজকে যদি তোকে একটা কঠিন শাস্তি না দিছি তবে দেখিস। বিকেলে শালুকের টিচার এলো শালুককে পড়াতে। শালুকের মনে হলো কেউ যেন ওর কলিজাটা কেটে ফালা ফালা করে দিচ্ছে। শালুকের রুমে গিয়ে ধ্রুব পলক কে বসতে বলল। তারপর শালুক ভোতা মুখ করে নিজের চেয়ার টেনে পড়তে বসলো। পলক কুশলাদি জিজ্ঞেস করে বলল, তোমার সিলেবাস দাও আমাকে। সিলেবাসের কতটুকু শেষ করেছ তুমি আগে সেটা দেখাও। শালুক সিলেবাস বের করে দিল। ঝকঝকে তকতকে সিলেবাস দেখে পলক শালুকের দিকে তাকালো। তারপর বলল, সিলেবাস তো একেবারে নতুন দেখছি, মনে হচ্ছে আজকে ছাপা হয়েছে। তুমি কি এর আগে কখনো সিলেবাস ছুঁয়েও দেখোনি? শালুক বিরক্ত হয়ে বলল, এসব ছোঁয়াছুঁয়ির মধ্যে শালুক নেই, বুঝলেন স্যার? সিলেবাস ধরে কি করব আমি? আমি আজীবন এদিকে সেদিকে তাকে এক্সাম দিয়ে পাশ করে এসেছি, এসব মেহনত করা আমার পক্ষে সম্ভব না। পলক হতভম্ব হলো শালুকের এরকম জবাব শুনে। শালুক ষড়যন্ত্রের ভঙ্গিতে এগিয়ে গিয়ে বলল, যেই আপনার সাথে একটা ডিল করি স্যার, যে 1 ঘন্টা আপনি আমাকে পড়ানোর কথা, সেই 1 ঘন্টা আপনি এসে আপনার মতো সময় কাটাবেন, ফোন টিপেন, চ্যাটিং করেন, কানে হেডফোন লাগিয়ে গান শোনেন, কোনো সমস্যা নেই। আমিও আমার মতো বসে খাতায় আঁকিবুকি করি, আপনারও শান্তি আমারও শান্তি।
কেউ জানবে না কিছু। আমি এমনিতেও পরীক্ষায় খারাপ করব, এটা আমাদের বাসার সবাই জানে। আমাদের ছোট্ট যে নিধি আছে সেও জানে এটা। মতির মাও আছে না, সেও আমাকে নিয়ে ভবিষ্যৎবাণী করে রেখেছে। তাই আপনার বদনাম হবার কোনো চান্স নেই। মাস শেষে আপনি বেতন পেয়ে যাবেন। এরকম সুযোগ কি আর আসবে স্যার? এরকম অপরচুনিটি আপনাকে আর কেউ দেবে না। বলেন রাজি কিনা? পলক ঘামতে শুরু করলো শালুকের কথা শুনে। এরকম স্টুডেন্ট কখনো কেউ পেয়েছে কি না? পলকের জানা নেই। অলস বিকেলটা কেমন খাপছাড়া লাগছে আজকে। রোদ পড়ে গেছে, সন্ধ্যা নেমে আসবে ধরনীর বুকে। পলক চলে গেছে 20 মিনিট আগে। আস্তে আস্তে চারদিক অন্ধকার হয়ে আসছে। শালুক বসে আছে নিজের রুমে। কিছু ভালো লাগছে না তার। লেখাপড়া ব্যাপারটা এত জটিল কেন শালুক ভেবে পায় না। কি হতো লেখাপড়া মুক্ত পৃথিবী হলে? শালুক তখন মুক্ত পাখির মতো উড়ে বেড়াতে পারত। ধ্রুব এসে বিছানায় পা তুলে বসলো। তারপর শালুককে জিজ্ঞেস করলো, সমস্যা কি তোর? বিজনেসম্যান হয়ে গেছিস, ডিল করা শিখেছিস, সাহস কত তো টিচারের সাথে ডিল করিস না পড়ার ব্যাপারে? শালুক বিরস বদনে ধ্রুবর দিকে তাকিয়ে বলল, তোমার মনে রাখা উচিত পৃথিবীতে সবাই সবকিছুর জন্য আসেন। আমি এসেছি অন্য কাজে। খাবো, ঘুরবো, উড়বো, বিয়ে করব, সংসার করব, বাচ্চা সামলাবো। এসব পড়ালেখায় সময় নষ্ট করার কোনো মানে হয়? ধ্রুব কটমট করে তাকালো শালুকের দিকে। শালুকের ভীষণ ভয় লাগলো, তবুও চেহারায় ডন্ট কেয়ার ভাব ফুটিয়ে বসে রইল। ধ্রুব একটু ভেবে মুচকি এসে বলল, ঠিক বলেছিস, তোর পড়ালেখার পিছনে অযথা এত টাকা নষ্ট করা মানে হয় না। শোন, আমি চাচাকে বলে দিচ্ছি আফিফার বিয়ের পরপরই তোর বিয়ের ব্যবস্থা করতে। আবার জানাশোনা ভালো পাত্র আছে। আবার এক বন্ধুর বড় ভাইয়ের শুটকির ব্যবসা আছে। বেশ অবস্থাপন্ন লোক ওরা। শালুক নাক কুচকে বলল, কি বললে তুমি? শুটকি? ধ্রুব সরল মুখ করে বলল, ওয়াক করছিস তুই? তুই জানিস কক্সবাজারে ওনার দুটো শুটকির আড়ত আছে? কত টাকা পয়সাওয়ালা মানুষ ভেবেছিস? ধর কক্সবাজারে থাকতে পারবি তুই, সেই সুবাদে আমরাও যখন তখন ঘুরতে যেতে পারবো। হোটেল ভাড়া লাগবে না আমাদের। আচ্ছা, এক কাজ করি, আমি চাচা চাচির সাথে এই ব্যাপারে কথা বলি। ওদেরও তেমন কোনো ডিমান্ড নেই, শুধু একটা হাবা গোয়া বলদ টাইপের মেয়ে চাই। এক্ষেত্রে তোর চাইতে পারফেক্ট আর কেউ পাবে বলে মনে হয় না। শালুকের বুক ফেটে কান্না এলো। শুটকি শালুকের 2 চোখের বিষ। বাসায় শুটকি রান্না হলে শালুক সেদিন নিচতলায় খেতেও চায় না গন্ধের ভয়ে। অথচ সেখানে কি না তার বিয়ের কথা বলেছে এরকম একটা শুটকির ব্যবসায়ীর সাথে। এই লোকের শরীর থেকে সব সময় শুটকির দুর্গন্ধ বের হবে। পারফিউমের বদলে এই লোক শুটকি গায়ে ঘষবে। ভবিষ্যতে শালুকের বাচ্চারা হবে শুটকি প্রেমী। কল্পনায় এটুকু দেখে শালুকের জ্ঞান হারাবার জোগাড়। শালুকের কাদো কাদো চেহারার দিকে তাকিয়ে ধ্রুবর ভীষণ মায়া হলো। ইচ্ছে হলো চিবুকে হাত রেখে একবার বলে, আমি আছি তো বোকা ফুল, তোকে অন্য কোথাও যেতে দিব না। আমার মনের ফুলদানিতে সাজিয়ে রাখবো। ইচ্ছে হলে সব কিছু করা যায় না। ধ্রুবও করতে পারল না, বরং হেরে গলায় চেঁচিয়ে চাচিকে ডাকতে লাগলো। শালুক তড়িঘড়ি করে লাফিয়ে উঠে ধ্রুবর মুখ চেপে ধরলো। বিনীত ভঙ্গিতে বলল, না ধ্রুব ভাই, এই কাজ করো না। আমি ঠিকঠাক পড়বো। কিসের বিয়ে, কিসের সংসার? অনলি লেখাপড়া করবে শালুক। শালুকের জন্ম হয়েছে লেখাপড়া করার জন্য। পড়তে পড়তে শহীদ হয়ে গিয়ে গিনেস বুকের নাম লেখানোর জন্য শালুকের জন্ম। ধ্রুবর ভীষণ হাসি পেল শালুকের কথা শুনে। এই যে শালুক তার মুখে হাত দিয়ে চেপে ধরে আছে, ধ্রুবর ভীষণ ভালো লাগছে। বৃষ্টির অপেক্ষায় থাকা চাতক যেন আনন্দিত হয়ে বৃষ্টির জল দেখছে। ধ্রুবরও তেমন আনন্দ হচ্ছে। তবুও ধ্রুব শালুকের হাত ছড়িয়ে দিল। তারপর বলল, আর কোনোদিন যেন আমি এসব কথা না শুনি পলকের থেকে। ধ্রুব চলে যেতেই শালুক মাথায় হিজাব খুলে ফেলল। উপরের পাটির দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়ে ধরে কিছুক্ষণ ভেবে একটা বুদ্ধি বের করলো। ধ্রুবকে টাইট দেওয়ার একটা দুষ্টু বুদ্ধি। সন্ধ্যাবেলায় চা খাওয়ার সময় শালুক কিচেন থেকে এক পিরিচে করে চিনি নিয়ে এলো কিছুটা। তারপর ধ্রুবর বেডরুমে গিয়ে বিছানায় চাদরের চারদিকে ছিটিয়ে দিল। তৃতীয় বিশ্বযুদ্ধে জয়লাভ করার মতো আনন্দ নিয়ে শালুক নিজের ঘরে গিয়ে ফিনান্স বই নিয়ে বসলো। কিছুক্ষণ অর্থের সময় মূল্যের অঙ্ক করতে চেষ্টা করলো, কিন্তু কিছুতেই মাথায় এত সূত্র ঢুকলো না। একবার ভাবলো ধ্রুবকে ডাকবে, পরক্ষণে সেই চিন্তা বাতিল করে দিল। যেই মানুষ তার জন্য শুটকি ব্যবসায়ী পাত্র পছন্দ করতে পারে, সে আর যাই হোক শালুকের শুভাকাঙ্ক্ষী কিছুতেই না। তার সাথে কিসের লেনা দেনা? সবাই মিলে নিচতলায় গোল হয়ে বসে আফিফার বিয়ের সিদ্ধান্ত নেওয়ার জন্য। আফিফার রুমে শাপলা, শালুক, আশা 3 জনই বসে আছে। গত রাতের ঘটনার পর থেকে আদিবা বেগম আফিফাকে একা রাখতে ভীষণ ভয় পাচ্ছেন।
পাছে মেয়ে যদি বাড়ি ছেড়ে পালিয়ে যায় অথবা উল্টাপাল্টা কিছু করে বসে এই ভয়ে। ছেলের বাড়িঘর সবার পছন্দ হয়েছে। সবাই মিলে সিদ্ধান্ত নিল ছেলেপক্ষকে জানাবে তাদের পছন্দের কথা। সবার অনুরোধে শালুকের দাদা নিজে কল দিলেন চেয়ারম্যানকে। সব কথার শেষে সিদ্ধান্ত হলো আগামী শুক্রবার অর্থাৎ তার 2 দিন পরে পাত্রপক্ষ আসবে এঙ্গেজমেন্ট করতে, আর সেদিনই তারা বিয়ের তারিখ ফাইনাল করে যাবে। আদনান কিছুটা স্বস্তি পেল। আফিফাকে বিয়ে না দিয়ে নিজের বিয়ের কথা তুলতে পারছে না সে। এবার নিশ্চিন্ত হতে পারবে আফিফার বিয়ের পর। আশাকে নিয়ে আদনানের ভীষণ দুশ্চিন্তা হচ্ছে। আশাকে ভরসা করতে পারছে না আদনান। রাতে সবাই যখন খেতে বসলো তখনই বাসার সদর দরজা নক করতে লাগলো কেউ একজন। মতির মা দরজা খুলে দিতেই দেখে ধুতি পাঞ্জাবি পরা একজন লোক দাঁড়িয়ে আছে বাহিরে। বিনীত ভঙ্গিতে বলছে, ধ্রুব বাবু কি বাড়িতে আছেন? একবার দেখে দিবেন। মতির মা মুখ বাঁকিয়ে এসে বলল, ধ্রুব, ভাইজানের কাছে এক লোক আসছে, দেখা করতে চায় ভাইজানের লগে। খাওয়া রেখে ধ্রুব উঠে গেল। ধ্রুবর পেছন পেছন গেল হাসনা বেগম। হিন্দু লোকটাকে দেখেই ধ্রুব চমকে উঠল, যেমন তেমন চমকালো হাসনা। এত বছর পর কেন এসেছে? ধ্রুব কিছু বলার আগেই লোকটা বলল, দীপালি মা বড়ই অসুস্থ বাবু, বারবার আপনার নাম নিচ্ছেন, আপনাকে একটু দেখতে চাচ্ছেন। ধ্রুব শান্তস্বরে জিজ্ঞেস করলো, দীপালিকে? আমি এই নামে কাউকে চিনি না। হাসনা পেছন থেকে ধ্রুবকে ধরে বললেন, এভাবে বলতে নেই ধ্রুব, যাই হোক জন্মদাত্রী মা তোর। ধ্রুবর রাগ হলো ভীষণ, চিৎকার করে বলল, নেই নেই, কেউ নেই আমার। আবার মাও নেই, বাবাও নেই। এত বছর ধরে আমাকে যার প্রয়োজন হয়নি, আজকেও আমাকে তার লাগবে না। আমি এমন কোনো রোগের ওষুধ না যে আমাকে দেখলে অসুস্থ রোগী সুস্থ হয়ে উঠবে। ধ্রুবর চিৎকার শুনে ডাইনিং টেবিলে বসা সবাই চমকে উঠল। এত রেগেছে কেন ধ্রুব? সবচেয়ে বেশি ভয় পেল শালুক। এরকম চিৎকার করে কেউ কথা বললে শালুকের ভীষণ কান্না পায়। ভয়ে হাত পা কাঁপতে থাকে। একে একে সবাই দরজার দিকে এগিয়ে এলো। সবাইকে ঠেলে সরিয়ে দিয়ে ধ্রুব চলে গেল নিজের রুমে। ধ্রুবর বাবা সেলিম সাহেব এতক্ষণে তার বাবার রুমে বসেছিলেন। যেহেতু ধ্রুব তার মুখোমুখি হওয়া পছন্দ করেন না, তাই তিনিও ছেলের সামনে পড়তে চান না। ছেলে বাড়িতে যেই কটা দিন আছে যাতে নিজের মতো করে থাকতে পারে, এজন্য নিজেই সরে থাকেন। ধ্রুবর চিৎকার শুনে তিনিও বের হয়ে এলেন। ধ্রুবকে উপরের দিকে যেতে দেখে এগিয়ে এসে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? ধ্রুব এমন চিৎকার করলো কেন? হাসনা বেগম সবটা বলতেই সেলিম সাহেবের মুখ শুকিয়ে গেল। অদূরে দাঁড়িয়ে থাকা ফরিদার দিকে তাকালো। ফরিদার চোখ দুটো কি ছলছল করছে অশ্রুতে, কে জানে। দূর থেকে তিনি বুঝতে পারলেন না তা। হাসনা বেগম গিয়ে ধ্রুবকে ডাকলেন। ধ্রুব দরজাটা খুলল কিছুটা সময় নিয়ে। মোটা পিলারের আড়াল থেকে শালুক তাকিয়ে রইল ধ্রুবর দিকে। ধ্রুব হাসনা বেগমের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর হুট করেই চাচিকে জড়িয়ে ধরে কেঁদে উঠল ছোট বাচ্চাদের মতো করে। সেদিনই শালুক প্রথম জানতে পারল, ধ্রুব নামক লৌহ পদার্থের একটা মানুষের মতো মন আছে। ধ্রুব খুব দ্রুত নিজেকে সামলে নিল। ভেজা স্বরটাকে লুকাতে পারল না আর। অন্যদিকে ফিরে জিজ্ঞেস করল, কিছু বলবে চাচি? আর যাই বলো, আমাকে এই অনুরোধ করো না, ওনাকে দেখতে চাই যেন। এই দুনিয়ায় বাবা মা থাকার পরেও তো অনেকে অনাথ হয়, আমিও তাদের দলের একজন। আবার কোনো পিছুটান নেই চাচি। হাসনা বেগম কোমল গলায় বলল, সে যে জন্ম দিয়েছে বাবা, পৃথিবীর মুখ দেখিয়েছে। ধ্রুব রাগ হলো ভীষণ, চিৎকার করে বলল, কেন জন্ম দিল চাচি? আমি কি নিজে থেকে এই দুনিয়া আসতে চেয়েছি? আমাকে কেন তারা এই দুনিয়ার আলো দেখালো? আর তারপর যখন দুজনের প্রতি আগ্রহ ফুরিয়ে গেল, তখন দুজনেই বিচ্ছেদ হয়ে গেল। কেউ ভাবলো না আমার কথা। হাসনা বেগম কি জবাব দিবেন এই প্রশ্নের? দীপালি এই বাড়ি থেকে চলে গিয়েছে ধ্রুব যখন ক্লাস 5-এ পড়ে তখন। ধ্রুব এখন অনার্স ফাইনাল ইয়ারে পড়ছে। কিছুদিন পর অনার্স কমপ্লিট হবে তার। এত বছর পর আজকে দীপালির মনে হলো ছেলের কথা। ধ্রুব নিজেকে সামলে নিতে বেশি একটা সময় নিল না। মুচকি হেসে চাচিকে বলল, আমি শুয়ে পড়েছি চাচি, যাও তুমি। আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, আমি খুব ভালো আছি চাচি, যাও তো এখন। হাসনা বেগম যন্ত্রের মতো নিচে নেমে এলো। নিচতলায় সবাই বসে আছে হাসনা বেগমের অপেক্ষায়। হাসনা বেগমকে বিমর্ষ হয়ে আসতে দেখে সবাই বুঝলো ধ্রুবকে মানাতে পারেনি হাসনা বেগম। সেলিম সাহেব চোরের মতো মুখ করে বসে রইলেন। সমস্ত ব্যাপারে তিনি নিজেকে সবচেয়ে বড় অপরাধী ভাবেন। আদিবা বেগম আপন মনে বলতে লাগলেন, কেন সে সময় আবেগে পড়ে এরকম কাজ করলে মেজো ভাই?
আমরা সবাই কত নিষেধ করলাম হিন্দু মুসলমানে বিয়ে না করতে, সবাই কত নিষেধ করলো, তবুও করলে। তারপর আর তাকে ধরে রাখতে পারলে না কেন? সে তো শুধু বেহাতা হওয়া নদীর জলস্রোত ছিল। তোমার তো তার সাথে মেলামেশা করার সময় বোঝা উচিত ছিল সে কেমন মানুষ। তার পক্ষে কি হাতে পায়ে শিকল পরে সংসারী হওয়া সাজে? সেলিম সাহেব ভীষণ রেগে গেলেন। আজ আর নিজেকে সামলে রাখতে পারলেন না, চিৎকার করে বললেন, দোষ কি আমার ছিল ভাবি? তোমার সম্মানিত শ্বশুর কি কাণ্ড করেছে? তার মুখেই নাকি একটু চুলকানি পড়ে গিয়েছে আমি হিন্দু মেয়ে বিয়ে করায়। দীপালি কি তোমাদের সাথে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করেনি ভাবি? এত বড় করে মেয়ে হয়েও তো সে নিজেকে সবার মতো সাধারণ ভেবেছে। বাবা তার হাতে পানি খাবে না, খাবার খাবে না, তার ছায়া দেখলেও সরে যাবে। সে যত বাবা বাবা বলে আপন হতে চাইল, বাবা ততই তাকে ঘৃণা করত। এই পৃথিবীতে কি আর কেউ এরকম বিয়ে করেনি? নুরুল ইসলাম সাহেব জবাব দিতে গিয়েও দিলেন না। ছেলে এখন উত্তেজিত হয়ে আছে, এখন তিনি যৌক্তিক কথা বললেও সে বুঝবে না। এসব নিয়ে তিনি ভাবছেনও না, তিনি শুধু ভাবছেন নিজের নাতির কথা। ছেলেটা এক বুক কষ্ট নিয়ে বেঁচে আছে। দোতলার টানা বারান্দায় দাঁড়িয়ে শালুক নিচের দিকে তাকিয়ে রইল। ধ্রুবর যত অপরাধ অন্যায় সব শালুক এক নিমিষেই ভুলে যায় ধ্রুবর মন খারাপ দেখলে। শালুকের ইচ্ছে করছে যে কোনো মূল্যে ধ্রুবর মন ভালো করে দিতে। হঠাৎ করেই শালুকের মনে হলো ধ্রুবর বিছানায়ও চিনি ছিটিয়ে এসেছে রাগ করে, যাতে ওকে পিঁপড়া কামড়ায়। এখন যদি সত্যি পিঁপড়া কামড়ায় ধ্রুবকে? শালুকের কান্না পেল ভীষণ। কেন তখন এই কাজ করেছে? এখন কি করবে? ধ্রুব কি দরজা খুলবে? শালুক ধ্রুবর রুমের দরজা নক করলো। ধ্রুব ভেতর থেকে জিজ্ঞেস করলো, কি চাই? শালুক ভীত সন্ত্রস্ত হয়ে বলল, মা পাঠিয়েছে আপনার বিছানা ছেড়ে দিতে। ধ্রুব দরজা না খুলেই বলল, লাগবে না, ভাগ এখান থেকে। আমি এলোমেলো বিছানায় ঘুমাতে পছন্দ করি। শালুকের কান্না এসে গেল। চোখের জল মুছে শালুক আবারও ডাকলো। ধ্রুব আর জবাব দিল না। ভেতরে ধ্রুব ভেঙে চুরে চুরমার হয়ে যেতে লাগলো যন্ত্রণায়। এমন অদ্ভুত ভাগ্য কেন তার? কে দেবে এই জবাব? সারা রাত ধরে শালুক চটফট করে কাটিয়েছে। কি হচ্ছে ধ্রুবর রুমে কে জানে? ধ্রুবর কি ভীষণ কষ্ট হচ্ছে? আজ আর শালুককে সকালবেলায় ডেকে হয়রান হতে হয়নি কারো। শালুক নিজেই উঠে গিয়েছে সাত সকালে। ধ্রুব বের হলো একটা হলুদ টি শার্ট পরে। শালুকের সাথে ধ্রুবর দেখা হলো সকালে নাস্তার টেবিলে। বিপরীত চেয়ারে বসে তীক্ষ্ণ দৃষ্টিতে লক্ষ্য করলো ধ্রুবকে। হাসনা বেগম চা দিতে দিতে ধ্রুবকে জিজ্ঞেস করলেন, এ কি অবস্থা তোর ধ্রুব? এসব কি? ধ্রুব ঘাড় চুলকে জবাব দিল, কি জানি চাচি, বুঝছি না সারা রাত এত পিঁপড়া কামড়েছে কেন জানি। শালুক দেখলো ধ্রুবর সারা শরীর লাল হয়ে গিয়েছে পিঁপড়ার কামড়ে। দু চোখ দিয়ে আপনাতেই জল চলে এলো। আদনান আর আশাও এসে যোগ দিয়েছে নাস্তার টেবিলে। শালুকের চোখে পানি দেখে আদনান বলল, কেড়ে ফেলটুস, কাছিস কেন? শালুক দ্রুত চোখ মুছে নিল। ধ্রুব এক নজর সেদিকে তাকিয়ে আবারও খেতে লাগলো। আশা হেসে বলল, শালুক, তোমাকে কেমন মন মরা লাগছে আজকে? শালুক জবাব দিল না। তার আগেই আদনান হাসতে হাসতে বলল, গিয়ে দেখো কোনো পরীক্ষায় ফেল করে বসে আছে, ওর পিছনে অযথা টাকা পয়সা ওয়েস্ট করা হচ্ছে। গাধা দিয়ে তোর হাল চাষ হয় না, ওরে দিয়েও আর পড়ালেখা হবে না। তুই আমাদের আকিবকে আসার পর থেকে দেখেছো শালুকের মতো করতে। দুজনেই সেম ক্লাসে পড়ে। আকিবকে তো পড়ার টেবিল থেকে নড়ানোই যায় না, আর শালুকে দেখো যেখানে যাবে সেখানেই দেখবে শালুক হাজির, নিজের এই বোচা নাক নিয়ে। শালুক শক্ত হয়ে বসে রইল। ধ্রুব বিরক্ত হয়ে আদনানের দিকে তাকালো। আদনান ধ্রুবর সেই দৃষ্টিকে পাত্তা দিল না, বরং আশার সামনে কিছু বলতে পেরে খুশি হলো। শালুকের এসব কিছুই কানে গেল না। সে ভাবছে ধ্রুবর কথা। ধ্রুবর তো গতকাল এমনিতেই মন খারাপ ছিল। মনের কষ্টে হয়তো শরীরের এই কষ্টকে সে পাত্তা দেয়নি। কেন এমন কাজটা সে করলো? এত বোকা কেন সে? ভেবে পেল না শালুক। হাসনা এসে জিজ্ঞেস করলো, বসে আছিস যে, স্কুলে যেতে হবে না? শালুক জবাব দেওয়ার আগে আবারও আদনান বলল, ওর আর স্কুলে গিয়ে কি লাভ চাচি? এরকম নিরেট গাধা কি আর এই দেশে আছে? ওর মাথা সিটি স্ক্যান করে দেখা দরকার, এই মাথায় আসলে কি আছে। ওপরে কি হবে আর? পড়ালেখা বন্ধ করে মতির মায়ের সাথে কাজে লাগিয়ে দাও। ধ্রুবর প্রচন্ড রাগ হলো এসব কথা শুনে। তবে শালুকের সামনে কিছু বলল না। শালুক এবার ভীষণ কষ্ট পেল। এই লোকটা যখন তখন শালুককে
ক্রিটিসাইজ করে কথা বলে।